আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা দুর্দান্ত 2 থেকে 3টি বিষয় জানতে পারবেন। সময়ের উপর নির্ভর করছে যে আসলে আমি 2টি বিষয় বলবো নাকি 3টি বিষয় বলবো। যদি আমি আমার প্রথম বিষয়টা এক্সপ্লেন করতে কম সময় নেই, তাহলে আজকে আমি 3টি ঘটনা আপনার সাথে শেয়ার করে দিব। ঘটনাগুলো কী কী দর্শক? দর্শক, প্রথম ঘটনা হচ্ছে আজকে আমি আপনাদেরকে জানাবো মিম আর বাবু তারা এখন আমার ভিডিওর এগেনস্টে তারা কি নাটক সাজাচ্ছে। আমি আপনাদের সবসময় বলেছি তিশাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের লাইফে আমার ভিডিওর একটা প্রভাব থাকে, এবং আমি যদি কোনো ভিডিও দিই তার এগেনস্টে তারা কিন্তু কিছু একটা করার চেষ্টা করে, যেটা মিম আর বাবু এখন বর্তমানে করছে। সেটার প্রমাণ আমি দিব যে তারা কত বড় ছলনা করছে। অন্যদিকে বাবুর সাথে তার মা সম্পর্ক ছিন্ন করেছে। এতদিন আমরা জানতাম বাবু মনে হয় তার মার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, কিন্তু না, ঘটনা এখন এমন হয়েছে যখন বাবু তার মাকে বারবার করে ইগনোর করতে 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 তার মার সাথে এখন আর দেখা সাক্ষাৎই করে না। এখন বাবুর মাই তার লাইফ থেকে বাবু বলে যে তার জীবনে কোনো সন্তান আছে সেটাকেই সে ভুলে গেছে। বাবুর মা কিন্তু এখন বাবুকে দুই বেলা মনেও করে না। বাবু গিয়েছিল তার মার বাড়িতে, মার মন গলাতে আর কি, কিন্তু সেখান থেকে বাবু অপমানিত হয়েই বাড়িতে ফেরত এসেছে। বাবু এখন তার মাকে টাকা দিয়ে কিনতে চায়। মিমের টাকা বাবু পকেটে নিয়ে ঘুরে তার মাকে দেখাচ্ছে, এই যে নাও তোমার জন্য টাকা। মানে বাবু তার মাকে টাকা দিয়ে লোভ দেখাচ্ছে, যেন তার মা টাকা দেখে বা টাকার গন্ধ সুখে লোভে পড়ে যায় এবং তাদেরকে মেনে নেয়। অন্যদিকে চলে যাব দর্শক, আজকে অনেকগুলো দিন পর একটু বাংলাদেশের বাহিরে যেতে চাই। মানে এতদিন তো আমরা বাংলাদেশে ছিলাম, চলুন একটু আমরা মালয়েশিয়া থেকে ঘুরে আসি। আজকে আমরা সবাই মিলে একটা ট্যুর দিব মালয়েশিয়াতে গিয়ে আমরা যে সেখানে ওই যে লুলু আছে, সে লুলুতে একটু আমরা ঘোরান দিয়ে আসবো সবাই। সেখানে একটু ট্যুর দিব আমরা সবাই মিলে, সেখানে ট্যুর দিয়ে লুলু আপার কাছে যাব। তো সে লুলু আপা কী করেছে, লুলু আপা প্রথমত তো সবাইকে ফুসলে ফাসলে তানজিলাকে তো বিয়ে করিয়েই দিয়েছে। বিয়ে করিয়ে এখন কাটা ঘায়ে আবার নুনের ছিটা দিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন মাদার্স ডেকে কেন্দ্র করে কিন্তু তিশা তানজিলাকে অস্বীকার করেছে, মৃত ঘোষণা করেছে। তো ফাতেহা নাজনীন মানে লুলু ম্যাডাম, ফাতেহা ওরফে লুলু ম্যাডাম, সেটাতে খুব বিনোদন পেয়েছে, অনেক মজা পেয়েছে। তো মজা নিতে নিতে সে মালয়েশিয়াতে বসেও সে কিন্তু এই বিষয়টা নিয়ে মজা নিতে ভুলেনি। সে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছিল। সেটা কিভাবে, সেটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যেই কিন্তু বলে দিব। আর আসলে আজকে আমি আপনাদেরকে মেইন একটা জিনিস জানাবো যে তিশারাস প্রত্যেকটা মানুষ কেন তানজিলার প্রতি এত বিদ্বেষ বা কেন তারা হিংসা করছে। শুধুই কি তানজিলা বিয়ের পর বদলে গেছে এই কারণে, নাকি পেছন অন্য কোনো কারণ আছে? দর্শক, এর পেছন অন্য কোনো কারণ আছে। সাকিবদের আর্থিক অবস্থা ভালো না এবং তানজিলা হচ্ছে সোনার হরিণ। সব কিছু মিলিয়ে এমন একটা ইস্যু বর্তমানে দাঁড়িয়েছে, বা আমি একটা খোঁজ পেয়েছি যেটা আজকে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি। তো যদি আপনারা এই বিষয়গুলো জানতে চান, অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলকোনা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নিয়ে অবশ্যই করে দেবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আমার মনে হয় দর্শক, সবার আগে আমাদের আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া উচিত। সেখান থেকে আমরা সবাই মিলে আজকে অ্যারোপ্লেনে করে আমরা আজকে যাব মালয়েশিয়াতে আগে। সেখান থেকে আবার রিটার্ন ফিরতি টিকিট কেটে আমরা আজকে আবার পদ্মাচরে চলে যাব। তার মানে বুঝতে পারছেন আমি শুরুতে কাকে নিয়ে কথা বলবো। তো শুরুতে দর্শক আমরা লুলু ম্যাডামকে নিয়ে কথা বলবো। এখন ঘটনা হচ্ছে আমাদের সবাই মালয়েশিয়াতে যাব দর্শক। মালয়েশিয়াতে যাওয়ার জন্য কিন্তু ভালো কোনো প্লেন নেই, ভাঙ্গাচোরা প্লেনে যেতে হবে, কারণ দেশটাই যেহেতু মালয়েশিয়া। আপনারা জানেন, মানে হাস্যকর লাগে মালয়েশিয়াতে যে কোনো মানুষ তারা গিয়ে মানে নিজের জীবনযাপন করার জন্য মালয়েশিয়াকে যারা বেছে নেয়। যাই হোক, বেছে নিয়েছে লুলু ম্যাডাম, জায়গা হয়নি অন্য কোনো দেশে, নিজ দেশে জায়গা হয়নি, অন্য দেশ কীভাবে জায়গা দেবে চিন্তা করুন। ফাতেহা নাজনীন যে নিজের দেশে থাকবে সেখানে তো জায়গা নেই, তার বাপের বাড়িতে তার জায়গা নেই, বাপের বাড়িতে দোতলা ঘর উঠেছে তার ভাই, সেখানে তার রুম নেই, তাহলে থাকবে কই? মাথা নিচে তো ছাদই নেই। ফাতেহা নাজনীনকে দেশে থাকতে গেলে খোলা মাঠে থাকতে হবে। তো এর থেকে ভালো বিদেশে চলে যাওয়া, ভাঙ্গা প্লেনে করে বিদেশে যাওয়া। তো যাক দর্শক, আজকে আমি পাইলট, আপনারা সবাই আমার পেছনে থাকবেন। আমি পাইলট প্লেন চালিয়ে আপনাদেরকে মালয়েশিয়াতে নিয়ে যাব।
তো চলে আসলাম এখন মালয়েশিয়াতে। তো সেখানে যাওয়ার পর দর্শক আমরা দেখছি লুলু ম্যাডামকে। লুলু ম্যাডাম একটা বালিশ নিয়ে চোখের জল ফেলছে, যদিও এটা জল না, এটা গ্লিসারিন, এবং সেখান থেকে পানি টপ 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 করে পড়ে 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 গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই হচ্ছে তার নাটকবাজ লুলু ম্যাডাম। তো এই হচ্ছে আমাদের একটা সংক্ষিপ্ত একটা ব্রিফ একটা ডিসক্রিপশন দিলাম আমাদের লুলুকে নিয়ে। তো লুলু 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 এই লুলু কিন্তু অনেক ফেমাস ছিল বছর 2-1 আগেও। তখন তার ভিউ হতো মোটামুটি 20-30 হাজার, একটা মানানসই। এখন তার সাবস্ক্রাইবার লক্ষাধিক হলেও তার কিন্তু ভিউ এখন বর্তমানে নেই। যে কোনো দিন দেখবেন মালয়েশিয়া থেকে উঠ থেকে সে দেশে এসে পড়েছে, কারণ তার জামাই কিন্তু তার ভিউ না হলে তাকে খাওয়াবে না, কারণ তারা মালয়েশিয়াতে চলে ইউটিউবের পয়সায়। ইউটিউবের পয়সা যদি না থাকে, যদি কামাই না হয়, তাহলে কেন তার জামাই তাকে মালয়েশিয়াতে আগে বলুন? তার মালয়েশিয়াকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, তাকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। তো সে অপেক্ষাতে থাকবো যেদিন তার ভিউ একদম কমে যাবে, তাকে ধাক্কা দিয়ে দেশে পাঠিয়ে দিবে, সে অপেক্ষাতে রইলাম। তো সে যেটা করেছে দর্শক, আপনারা হয়তো আমার গত পরশু দিনের ভিডিওটা দেখেছেন। আমি যখন কাম ব্যাক করেছিলাম আমার একটা ভিডিও নিয়ে, সেটা একটা দুর্দান্ত ইনফরমেশন দিয়েছিলাম যে তিশা সে তার মেয়ে তানজিলাকে নিয়ে যথেষ্ট পরিমাণে একটা ইগোয়েস্টিক একটা মাইন্ড নিয়ে চলছে, এবং সে কিন্তু তার মেয়েকে নিয়ে অনেক বেশি কমপ্লেন করছে যে তার মেয়ে বিয়ের পর পরিবর্তন হয়ে গেছে। তো এই ধরনের ক্ষোভ সে সহ্য করতে না পেরে বর্তমানে একটা জিনিস ক্লেম করেছে তার মেয়েকে নিয়ে, তার মেয়ে তার কাছে মারা গেছে। তো এটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। তো এটা নিয়ে আমি একটা রোস্টিং ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওর পর দেখা গিয়েছে ফাতিহা নাজনীন মালয়েশিয়াতে বসে আরেকটা ভিডিও দিয়েছে, এবং সে আবার কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছিল তিশাকে। প্রথমত আমি বলবো, আপনারা যারা তানজিলার বিয়ের ইতিহাস জানেন না তাদেরকে একটু বলে দিতে চাই। তানজিলার বিয়েতে কিন্তু তিশা রাজি ছিল না। যদি তানজিলার বিয়েতে আপনারা দেখে থাকেন তিশা রাজি হয়েছে বা তিশা বিয়েতে এসেছে বা বিয়ে দিয়েছে, মনে রাখবেন তাকে জোরপূর্বক মানানো হয়েছিল। প্রথমত তানজিলা যখন বাসার সবাইকে বলেছে সে সাকিব নামে একটা কুলাঙ্গার একটা ভেড়া ছেলেকে ভালোবাসে, তখন সর্বপ্রথম যে মানুষটা তার এই জিনিসে প্রস্তাবে নাখোশ হয়েছিল, রাজি হয়নি, মোড় নিয়েছিল, সেটা ছিল তিশা। তিশা সাকিবকে দুই চোখে দেখতে পারে না। সাকিব যথেষ্ট পরিমাণে একটা ভেড়া মার্কা ছেলে। সে না শিক্ষিত, না তার টাকা পয়সা আছে, না সে ভদ্র। সারাক্ষণ খাই খাই করে, দেখবেন ভুঁড়িটা অনেক বড়, শরীরটা অনেক মোটা তাজা। তো এগুলো দেখে তিশার কোনোভাবেই পছন্দ হয়নি। তিশা চিন্তা করেছে তারা মাস শেষে লাখ লাখ টাকা কামায়, তানজিলাকে সে বিয়ে দিবে লাখপতির ছেলের কাছে। এমন ছেলের কাছে কেন বিয়ে দিবে যে ছেলে সারাদিন তানজিলার অন্য ধরে থাকবে? কেন ভেড়া হবে, কেন গাধা হবে? এরকম গাধা ছেলের কাছে তিশা বিয়ে দিতে চায়নি। তো সাকিব তো সে গাধা, সে ভেড়া, সে মুরগি, ছাগল, সবই যাই বলো না কেন তিশার কাছে। তো তিশা কোনোভাবেই সাকিবকে পছন্দ করেনি, কারণ ছিল একটাই, ছেলে হবে, চাকরি করবে, টাকা কামাবে, এবং মেয়ে অবশ্যই তার চাইতে ছোটো জায়গায় হবে। কিন্তু এমন একটা জায়গায় তানজিলা বিয়ে করছে যেখানে তানজিলা সংসার চালাবে, সাকিব সারাক্ষণ তানজিলার টাকা খেয়ে চলবে। এটা কিন্তু যথেষ্ট নোংরা একটা জিনিস। তো সাকিবকে তিশা পছন্দ করেনি, কিন্তু তানজিলা একরোখা সে সাকিবকে বিয়ে করবে, নাহলে ঘর ছেড়ে চলে যাবে। এরকম যখন প্রেশারাইজ দিচ্ছিল, তখন ওই অবস্থায় উদীয়মান হয়েছিল ফাতিহা। ফাতিহা তখন তানজিলার পাশে দাঁড়ায়, তানজিলাকে মাথায় একটা ছায়া দেয়, সে বলে না আমি আছি। এরকম সে ফুপুম হয়ে সে কিন্তু তিশাকে বুঝায় যে না, তানজিলা পছন্দ করে বিয়ে দেওয়া ছেলে ভালো হবে। এরকম অনেক কিছু বুঝিয়ে ফুসলিয়ে ফাসলে তানজিলাকে তাড়াতাড়ি করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে কিন্তু ফাতিহা নাজনীনি। আসলে ফাতিহা নাজনীনের মধ্যে একটা জেদ ছিল যে তানজিলার জন্য ফাতিহাকে কিন্তু দোতলা ঘরে তাদের বাড়িতে কোনো জায়গা দেওয়া হয়নি, কোনো রুম দেওয়া হয়নি। তো এটা কিন্তু ফাতিহার মনে একটা বড় ক্ষোভের জায়গা ছিল। কারণ একটাই, কারণ ফাতিহা একটা জিনিস জানতো যে তানজিলা কিন্তু তাদের বাড়ির বা তাদের রক্তের কেউ লাগে না, সে একটা পাল্লক সন্তান, তিশার অন্য ঘরের সন্তান। তো তানজিলা কেন তাদের বাড়ির ভাগ পাবে? সে তো পায় না। তারপরেও তানজিলাকে রুম দিতে গিয়ে ফাতিহাকে কিন্তু কোনো রুম দেওয়া হয়নি। এটা ফাতিহার অনেক গায়ে লেগেছে। তো এই জন্য সে চিন্তা করেছে ফাতিহাকে যদি তানজিলাকে যদি কোনোভাবে বাড়ি থেকে ছাড়া করা হয় বা এই বাড়ি থেকে দূর করা হয়, তাহলে কিন্তু ফাতিহা এ বাড়ির অংশটুকু বুঝে পাবে। তো এজন্য ফাতিহা সবসময় চিন্তা করছিল যে তানজিলাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতে হবে। তো যেহেতু তানজিলা একটা ছেলেকে পছন্দ করেছে, আর আরেকটা জিনিস ফাতিহা অন্তত একটু জানে, কারণ সে অনেক ধুরন্ধর একটা চালাক মহিলা। তো সে জানে একটা জিনিস, যে তানজিলা যেই ফ্যামিলি বিলং করে বা যেই রকম স্ট্যাটাস বিলং করে, তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে আউটলুক, তার যে ফিনোটাইপগুলো আছে, এগুলো মিলিয়ে বলা যায় যে এগুলো দেখে কোনো একটা ছেলে যে তাকে বিয়ে করবে বা তাকে পছন্দ করবে বা তাকে নিয়ে যাবে, এটা একরকম ইম্পসিবলই বলা যায়। কারণ তানজিলাকে ভালো লাগার মতো কোনো ফিনোটাইপে তার ভিতরে নাই, ঠিক আছে? তো এর জন্য ফাতিহা নাজনীন বারবার করে তিশাকে বোঝায় যে বা ছেলেকে যেহেতু পছন্দ করেছে বিয়ে দিয়ে দাও, পরও কিন্তু বিয়ে দিতে পারবা না, সমস্যা হবে। তো সব কিছু মিলে তিশা জোরপূর্বক রাজি হয়ে যায়, ঠিক আছে বিয়ে হোক।
তো তানজিলের পছন্দ মতনই কিন্তু এখানে বিয়ে দেওয়া হয় এবং ফাতে এখানে একটা প্রভাবক হিসেবে কাজ করেছিল। ফাতে বারবার করে সবাইকে বুঝিয়েছে ছেলে ভালো হবে, এখানে বিয়ে দেওয়া সেই হ্যানত্যান করে বুঝিয়েছে। তো ভালো কথা, ফাতেহে উস্কালো, ফাতেহে বিয়ে দেওয়া হলো। এখন ফাতেহাই আবার তানজিলাকে নিয়ে তিশার কানে বিষ ভরছে, তাকে কাটা ঘায়ে নুনের ছিটা মেরে দিচ্ছে। এখন বলতে পারেন যে ভাই কীভাবে, সেই এক্সপ্লেনেশনটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। এমনিতে আপনারা জানেন তিশার মনে অনেক দুঃখ, তিশার মনে অনেক কষ্ট, তিশার মনে অনেক আবেগ আপ্লুত একটা মনোভাব আছে যে তানজিলা কেমন যেন আলাদা হয়ে গেছে। বিয়ের পর তানজিলা তিশার কোনো কেয়ার করে না, তিশার দিকে কোনো নজর দেয় না, তিশাকে ভালোবাসে না। আসলে কি দর্শক, তিশা মানে সে খারাপ, সে অনেক খারাপ, আই অ্যাগ্রি, বাট তিশার মধ্যে একটা জায়গা আছে, একটা অভাবের জায়গা আছে দর্শক। এটা আসলে আপনারা মানবেন কি না আমি জানি না। এটা আসলে কিছু জিনিস থাকে কি এরকম, আমি আপনাদেরকে বলি, যখন আমরা কোনো মানুষকে খারাপ বলি তখন কিন্তু আমরা সবসময় তাকে খারাপ বলতেই পছন্দ করি। আসলে দর্শক, এখানে কিছু কথা থাকে যেগুলো মানে কটু কথা এবং শুনতে আমাদের খারাপ লাগবে, আমরা মানতেও চাবো না। তারপরে যদি আমি একটা রোস্টার, আমাকে সব জায়গার পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতে হয়, আমি কিন্তু কোনো পয়েন্ট মিস করতে পারবো না এবং কাউকে খারাপ বানানোর জন্য অযথা আমি মিথ্যা কথা বলতে পারবো না। একটা শত্রুরও যদি কোনো একটা ভালো গুণ থাকে আমাকে সেটা বলতে হবে। তো এখানে আমি কোনো তিশার গুণ বলছি না, বাট আমি একটা জায়গা বলছি, তার আবেগের একটা জায়গা। তিশার ক্ষেত্রে দর্শক আপনারা জানেন তিশা কিন্তু ছোট থেকে পাপ করে এসেছে। সেটা কি, তিশা কিনে আমরা কিন্তু তার অনাচারের অনেক কথা শুনেছি যে তিশা এই করেছে ওই করেছে, তার বন্ধু নষ্ট করেছে, সে নিজে নষ্ট, মানে অনেক ধরনের নোংরা কথা কিন্তু তিশা কিনে শুনেছি। তো এতগুলো নোংরা কাজের মধ্যেও তিশার কিন্তু একটা অভাবের জায়গা আছে, সেটা হচ্ছে ভালোবাসার জায়গা। হ্যাঁ বলতে পারেন ভাই তার আবার কিসের ভালোবাসা, সে তো সারা যাকে দেখে তাকেই ভালোবাসে। দর্শক, তিশা কিন্তু আরিফের সাথে নোংরা সম্পর্কে লিপ্ত ছিল, বাপ্পির সাথে একটা অন্যরকম সম্পর্কে সে বাপ্পিকে বিয়ে করে। আবার তিশার সাথে যে তানজিলার যে জন্ম, মানে তানজিলাকে যে তিশার জন্ম দেয়, সেটাও কিন্তু একটা রহস্যজনক একটা জিনিস। ঠিক আছে, তো সব কিছু মিলে তিশার চারিত্রিক কিন্তু কোনো সার্টিফিকেট নেই, তার চরিত্র সম্পর্কে আমরা সবাই জানি কতটা ভদ্র তিশা আর কি। আবার তিশার ব্যবহারও কিন্তু খুব একটা ভালো না। তো সব কিছু মিলিয়ে তিশাকে কিন্তু সমাজের কোনো মানুষ ভালোবাসে না, কারণ তার আচরণ গুণেই সে কিন্তু কখনো ভালো থাকতে পারেনি, ভালো থাকতে পারবেও না, কারো কাছ থেকে সম্মান পায়নি, কারো কাছ থেকে সম্মান পাবেও না। তিশার নিজের আচরণই সে পাবে না। তো তিশার মনে একটা ভালোবাসার অভাব আছে, কারণ প্রত্যেকটা মানুষ তাকে কিন্তু ভালোবাসবে না তার আচরণেই। তো এই যে একটা অভাবের জায়গা তিশার মনে, এটা আজীবনের জন্যই, এর জন্য কিন্তু তিশা নিজেই দায়ী। তো এই যে তিশার মনে যে একটা, বা তিশার কাছে যে একটা ভালোবাসার অভাব, যেমন ধরুন যে আমরা যে একজন একজনকে ভালোবাসি, বা আমাদেরকে যে মানুষ ভালোবাসে, বা আমরা যে মানুষদেরকে ভালোবাসি, আমরা কিন্তু ভালোবাসার জিনিসটাকে আমরা অনুভব করতে পারি বা বুঝতে পারি যদি আমাদেরকে কেউ ভালোবাসে, হোক সেটা আমাদের বাবা মা, হোক সেটা আমাদের ভাই বোন, হোক স্বামী স্ত্রী, হোক অন্য যে কেউ, আমরা অনুভব করতে পারি। বাট তিশা কিন্তু এই জিনিসটা অনুভব করতে পারে না। কারণ কি, সমাজের প্রত্যেকটা মানুষ তিশাকে ঘৃণা করে। এই যে দেখুন তিশা ইউটিউবে ভিডিও দেয়, তিশা ঠিক মতো কমেন্ট অ্যাপ্রুভও করতে পারে না। কারণ কি জানেন, কারণ তার কমেন্ট সেকশনে হাজারটা মানুষ তাকে নোংরা কথা বলে, তাকে হ্যারেস করে, তাকে বকাঝকা করে। তো তিশা কিন্তু এগুলোর জন্য কমেন্ট অ্যাপ্রুভ করতে পারে না। তো তিশার শুভাকাঙ্ক্ষী নেই বললেই চলে, তিশাকে ভালোবাসে এমন মানুষ নেই বললেই চলে। ওই যে আপনারা যে বাপ্পি বলেন, বাপ্পি তিশাকে ভালোবাসে, সেটা কিন্তু একটা অভিনয়। বাপ্পি তিশার মানে বাপ্পি আর তিশার অবস্থাটা এখন এমন হয়েছে যে সমাজের চোখে তাদেরকে সংসার করা লাগবে বলে সংসার করে। তাদের দুইটা সন্তান আছে, দুইটা সন্তানের জন্য তারা একই ছাদের নিচে থাকে, বাট তাদের মধ্যে কিন্তু ভালোবাসাটা নেই। তো এ বয়সে তিশার মনে কিন্তু একটা ভালোবাসার অভাব অনেক বেশি পরিমাণে আছে। তো এটার জন্য কিন্তু আমি আবারও বলছি তিশা নিজেই দায়ী, তার আচরণের জন্যই সে দায়ী। সে যদি আজকে ভালো হতো, তার কিন্তু ভালোবাসার অভাব পড়তো না, সে স্বামীর ভালোবাসা দিয়ে চলতে পারতো। তো একটা মানুষ তিশাকে ভালোবাসতো, মন থেকে ভালোবাসতো, তাকে অনেক বেশি ভালোবাসতো এবং তিশা সেটা ফিল করতো, সেটা ছিল তানজিলা। তো এই জন্য কি দর্শক, তানজিলা যত মানে কি বলবো, তিশার একটা অনেক বড় ফ্রেন্ড ছিল, তার সঙ্গী ছিল। মানে তিশা সবসময় তানজিলাকে অনেক ভালোবাসতো। তার কারণ কি জানেন, মানে তাবিয়া আর তান্ত তারা ছোট, তাদেরকেও তিশা অনেক ভালোবাসে, তারাও তিশাকে অনেক ভালোবাসে। কিন্তু একটা জিনিস থাকে না, যে আপনার কিন্তু দর্শক মনে রাখবেন যে মানুষের মনে অনেক কথা থাকে। তো এই কথাগুলো মানুষ কিন্তু সবসময় সবাইকে বলতে পারে না। ধরুন আপনার মনে অনেক দুঃখ আছে, এখন এই কথা কি আপনি যে কোনো একটা মানুষকে বলে দেবেন হুপ করে? পারবেন না কিন্তু, কারণ আপনি যখন একটা মানে মানুষকে বলে ফেলবেন, সে কিন্তু আপনার সে দুঃখ বা কষ্টগুলো না বুঝে আপনাকে মক করতে পারে, ঠিক আছে, বা আপনার কথাগুলো অন্য কাউকে বলে মজা নিতে পারে। তো এই জন্য আপনি আপনার মনের দুঃখ বা আপনার মনের অনুভূতিগুলো বলার জন্য কিন্তু আপনাকে ওরকম লয়াল একজন মানুষকেই বেছে নিতে হবে, যে এই মানুষটাকে আমি বিশ্বাস করি, এই মানুষটা আমার কোনো ক্ষতি করতে পারে না, বা আমার দুঃখ কষ্টগুলো সে আমার মানে একটা সহমর্মিতার চোখে দেখবে। দর্শক, দুটো ছোট্ট শব্দ বলি, মানে একটা হচ্ছে সহানুভূতি,
মানে সিম্প্যাথি, আর একটা হচ্ছে সহমর্মিতা বা যেটাকে এমপ্যাথি বলি। এই সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স আছে, হয়তো আপনারা অনেকে জানেন না। আমি ছোট্ট করে বুঝিয়ে দিই, আপনাদের জীবনে হয়তো যদি মানে কোনো এক সময় আশা করি যে মানে প্রয়োগ করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। সিম্প্যাথি মানে কি জানেন দর্শক? ধরুন আপনার মনে একটা দুঃখ লাগলো, ঠিক আছে, আপনি অনেক কষ্টে আছেন। দর্শক, জ্ঞানের কথা বলছি কিছু, হয়তো অনেকে বিরক্ত হতে পারেন, বাট আমি জানি এই কথাগুলো কিছু মানুষের জীবনে অনেক জায়গাতে কাজে লাগতে পারে। যদি না জেনে থাকেন তাহলে জানলে তো অনেক ভালোই। তো সিম্প্যাথি মানে দর্শক, ধরুন আমার মনের দুঃখ আছে, আমার মনে অনেক কষ্ট আছে, বা আপনার মনে অনেক দুঃখ কষ্ট আছে। এখন এটা আমরা সবাই জানি। এখন একটা মানুষ আপনার কাছে আসলো, এসে কি করলো জানেন? এসে বলল যে ইস, তোমার তো অনেক কষ্ট, তোমার তো অনেক দুঃখ, আসলে অনেক খারাপ লাগছে। তো এটা হচ্ছে একরকম, মানে এটা কিন্তু একটা সিম্প্যাথি দেওয়া, মানে আপনি তার কষ্টটা বুঝলেন না, কিন্তু আপনি মুখ থেকে বললেন হ্যাঁ আমার কষ্ট লাগছে, এরকম একটা জিনিস। আর এমপ্যাথি মানে হচ্ছে আপনি তার জায়গাটাকে রিয়ালাইজ করে তার জায়গাতে গিয়ে তাকে সহানুভূতি দিবেন। এটা হচ্ছে সহমর্মিতা বা এমপ্যাথি। যদি একটু জটিল হয়ে যায়, এই উদাহরণটা দিলে আপনারা একদম ইজিলি বুঝে যাবেন। ধরুন এটা হয়তো অনেকে জানেন এই জিনিসটা, যে ধরুন একটা মানুষ গর্তে পড়ে গেছে, ঠিক আছে, একটা ম্যান হোল বা যে কোনো একটা গর্তে বা একটা বিপদের মধ্যে পড়ে গেছে। একটা ধরুন গর্তেই পড়ে গেছে, মানে গর্ত থেকে সে উঠতে পারছে না কোনোভাবেই, সে যে উপরে উঠবে পারছে না, সে একাই পড়ে গেছে অন্ধকারের মধ্যে। এখন উপর থেকে সব মানুষ যাচ্ছে, কিন্তু কেউ তাকে হেল্প করছে না যে গর্ত থেকে ওঠার জন্য। সবাই কী করছে জানেন? সবাই খালি তুই সিম্পেথি, ইস তুমি পড়ে গেছো, তুমি তো অনেক কষ্ট পাচ্ছ, তাই না, তুমি একা হয়ে গেছো। সবাই খালি এরকম করে কথা বলছে আর চলে যাচ্ছে। সে সবাইকে খালি দেখছে যে সবাই তার দুঃখ প্রকাশ করছে। এটাকে বলে সিম্প্যাথি, ঠিক আছে। আর এমপ্যাথি মানে ধরুন কোনো একটা মানুষ, এরকম হাজারটা মানুষের মধ্যে যারা সিম্প্যাথি দিচ্ছে, এদের মধ্যে কোনো একটা মানুষ যদি তার এই দুঃখ দেখে সে নিজেও গর্তে পড়ে যায়, ওই গর্তের ভিতরে ঢুকে ওই মানুষটা যদি তাকে এখন হাত দিয়ে বলে থাক তুমি কষ্ট পেও না, তোমার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, আসলে তো এটা একটা গর্ত, এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই, তুমি কষ্ট পাচ্ছ আমি বুঝতে পারছি। এইটাকে বলে এমপ্যাথি। মানে আপনি নিজে তার জায়গাতে গিয়ে তারপর তাকে সহানুভূতি দিচ্ছেন। তার মানে কি বুঝলেন? যে প্রথমত যে সমস্ত মানুষরা তার দুঃখ দেখে দূর থেকে দুঃখ প্রকাশ করছে, এটাকে সহানুভূতি বলে, যে আপনি তার কষ্টটা বুঝতে পারছেন না, বাট মুখে খালি বলে যাচ্ছেন। আর যে মানুষটা তার জায়গাতে গিয়ে তাকে সহানুভূতি দিচ্ছে, এটাকে এমপ্যাথি বলে। এর মানে হচ্ছে এই তিশাকে এই কথাটা বলার জন্য এই কথাটা বললাম। তিশাকে প্রত্যেকটা মানুষ সিম্প্যাথি দেয়, তার হাজব্যান্ড বলুন, তার আত্মীয় স্বজন বলুন, সবাই। বাট এমপ্যাথি দেওয়ার মতো মানুষ তার লাইফে একটাই ছিল, সেটা হচ্ছে তানজিলা। তানজিলা বুঝতো যে তার মায়ের কষ্ট কী, দুঃখ কী। সবসময় তানজিলা তার মার ভালো দিকটা দেখতো, বিয়ের আগ পর্যন্ত সবসময় দেখতো, এতে কোনো সন্দেহ নেই। এবং তিশা তানজিলা এই জিনিসটা বুঝতে পারতো, তানজিলা তার মায়ের সব কিছু বুঝতো। এবং তিশা কিন্তু তানজিলার জন্য অনেক ফাইট করে, সেটা আপনারাও জানেন। তো সব কিছু মিলে কি দর্শক, তিশা আসলে নির্ভরশীল হয়ে পড়েছিল তানজিলের উপরে। নির্ভরশীল হয়ে পড়েছিল বলে ভুল হবে, সে এখনও নির্ভরশীল তানজিলের উপর। সে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তানজিলাকে, কারণ তানজিলাই একমাত্র মানুষ যে তিশার সমস্ত মনের কথা জানে, তিশাকে সবচাইতে ভালো জানে, এবং তিশা তার মনের সমস্ত কথা তানজিলাকে বলতো। সে লয়াল, মানে তানজিলা তার লাইফে একটা লয়াল পার্সন ছিল আর কি, সব কিছু বলার জন্য। কিন্তু যখন থেকে তিশা তানজিলাকে বিয়ে দিয়ে দেয়, তিশার লাইফে এমন কোনো মানুষ নেই যে মানুষকে তিশা তার মনের সমস্ত কথা বলতে পারবে। এমনকি বাপ্পিকেও সে পারে না, কারণ বাপ্পি কিন্তু একরকম পুরুষ। তো তিশা এখন একরকম বলা যায় একাকিত্ব আছে আর কি। কারণ তানজিলা বিয়ে করেছে, সে সাকিবের সাথে রাত কাটাচ্ছে, সে ভালো আছে, ঘোরাঘুরি করছে, ওখানে সে আসিফকেও পেয়েছে। তার দুই বগলে দুইটা পুরুষ নিয়ে ঘুরছে, এক ডান পাশে সাকিব, বাম পাশে আসিফ। দিনের বেলাতে আসিফ তাকে সঙ্গ দেয়, রাতের বেলাতে সাকিব তাকে সঙ্গ দেয়। মানে তানজিলা এখন হাজারটা পুরুষ মানুষ নিয়ে তার শ্বশুরবাড়িতে ভালোই আছে, মানে সাকিবের সাথে সে আসিফকে ফ্রি পেয়েছে আর কি। তো তানজিলা তো এখানে মজমাস্তি করছে। তো এখানে তিশা পড়েছে একটা চিপার মধ্যে। তিশাকে বোঝার মতো কোনো মানুষ এখন এই বাড়িতে নেই। তো যার কারণে তিশা এখন একটু পাগলের মতোই করছে। দেখবেন কখনো তানজিলাকে মেরে ফেলে, কখনো তানজিলাকে আবার আজেবাজে কথা বলে। তানজিলা যে বিয়ে করেছে এটা সে সহ্য করতে পারছে না, কিন্তু কেন সহ্য করতে পারবে না বলুন? প্রত্যেকটা মাই তো জানে যে বিয়ের পর মেয়ের প্রধান বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি, এটা প্রত্যেকটা মাই জানে। প্রত্যেকটা মেয়ে কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে চলে যায়। তিশা নিজেও গিয়েছে তার বাবা মাকে ছেড়ে, কিন্তু তিশা তার নিজের মেয়ের ক্ষেত্রে এটা সহ্য করতে পারছে না। তিশাটা মেনে নিতেই পারছে না যে তানজিলা শ্বশুর বাড়িতে চলে গেছে, কারণ ওই যে বললাম তিশার লাইফে গেলে একটা পার্সনই ছিল তাকে এমপ্যাথি দেওয়ার মতো, বোঝার মতো, লয়াল পার্সন, শুধু একটাই ছিল, সেটা হচ্ছে তানজিলা। তো এই যে তানজিলা চলে গেছে, যদি তিশার লাইফে তানজিলার মতো অন্য কোনো মানুষ থাকতো, সেটা বাপ্পি হতে পারে, তান হতে পারে, তাবি হতে পারে, অন্য কেউ হতে পারে, যদি আরেকটা মানুষ থাকতো, তাহলে না তিশা এরকম একাকিত্বে থাকতো না, বা এরকম করে তানজিলার পিছনে লাগতো না, বা তানজিলার অভাবটা বোধ করতো না যতটা সে এখন বোধ করছে।
তো তিশা লাইফে একমাত্র তানজিলাই ছিল যে সবচাইতে ভালো তাকে বুঝতো, তাকে সবচাইতে বেশি সঙ্গ দিত। এই জন্য তিশা এখন পাগল প্রায় হয়ে গেছে। এই জন্য সব কিছুতে খালি তানজিলাকে খোঁজে, আর এটা কোনোভাবে মেনে নিতে পারছে না যে তানজিলা এখনও তার সাথে থাকে না, তাকে ফোনও দেয় না, খোঁজখবরও নেয় না, একদম আলাদা হয়ে গেছে। আর আরেকটা জিনিস সবার ভিতরে একটা জেলেসি কাজ করে তিশাদের পরিবারের, সেটা হচ্ছে সাকিবকে নিয়ে। আপনারা জানেন যে তিশা, তারপর হচ্ছে গিয়ে সাকিব, মানে তাদের কিন্তু আর্থিক দিকে পার্থক্য অনেক বেশি। সাকিবরা কিন্তু গরিব, একদম গরিব, আর তিশারা আগে গরিব ছিল, কিন্তু বর্তমানে ইউটিউবের বদলতে তারা কিন্তু অনেক বড় লোক হয়ে গেছে। তো তানজিলা কিন্তু মাস শেষে অনেক লক্ষ টাকা কামায়, যে জায়গায় সাকিবের মাস শেষে 20 টাকাও কামাই ছিল না, মানে একরকম কিন্তু ফকিরগিরি করে কামাই করা লাগতো। তার বাবারও কিন্তু চাকরি বাকরি কিছুই নেই, তার মাও কিছু কামায় না, তাদের ঘর বেরোর অবস্থা খুবই খারাপ। তো এরকম পুরুষ যখন তানজিলার মতো একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে, এখন কিন্তু তারও লাখপতি। কয়দিনের মধ্যে দেখবেন সাকিব বাড়ি গাড়ি করছে, গাড়িতে চড়ে বেড়াচ্ছে, যেটা সাকিব কোনোভাবেই ডিজার্ভ করে না, কারণ সাকিব অশিক্ষিত, মূর্খ, ভেড়া ছেলে। তো এই ভেড়া যখন তানজিলা মানে বইয়ের টাকা খেয়ে খেয়ে আজকে পেট ফুলাবে, এমনি তার পেটে ভুঁড়ি ছিল, এখন আরও ভুঁড়ি ফুলাবে, শরীর ফুলাবে, পটকা হবে, তো এটা কিন্তু অবশ্যই অনেক মানুষের কাছে এটা অন্যরকম লাগবে যে কেমন পুরুষ, বইয়ের টাকা খায়, বইয়ের টাকা পরে, বইয়ের টাকা চলে। ন্যূনতম লজ্জা থাকা উচিত। যদিও সাকিবের লজ্জা নেই, সাকিব চেয়েছিল বোর্ডটা খেতে। অনেক পুরুষ আছে যারা বোর্ডটা খেতে অনেক মজা পায়, নিজে শারীরিক শ্রম করতে চায় না, যেমন সাকিব। সাকিব এখানে উৎকৃষ্ট উদাহরণ। সে একদম কুলাঙ্গার ছেলে, তার নিজের না শিক্ষাগত যোগ্যতা আছে, নিজের না লেখাপড়া করেছে, কিছুই করেনি, একদম মূর্খ একটা ছেলে। সারাক্ষণ খালি বোর্ডটা খাওয়ার জন্য সে তানজিলাকে বিয়ে করেছে। দেখবেন সাকিব কোনো চাকরি বাকরি ব্যবসা কিছুই করে না, সারাক্ষণ বইয়ের পিছনে ওড়না ধরে ঘুরে, ক্যামেরা ধরে ঘুরে, বউ যা কামায় বোর্ডটা খায়, পরে চলে, এবং দেখবেন শরীরটাকে একটা জলহস্তির মতো বানায়। যদি এই কথাগুলো বলা ঠিক না, কিন্তু এগুলো আসলে এই ধরনের মানুষকে বলা উচিত, যারা নিজেরা সমাজে পুরুষ মানুষ হয়ে পুরুষ মানুষের নামে তারা একটা কাপুরুষ, কুলাঙ্গার ছেলে। কারণ পুরুষ মানুষ মানে কিন্তু তারা শ্রম দিবে, কষ্ট করবে, টাকা কামাবে। কিন্তু সাকিব কেমন ছেলে, সারাক্ষণ বইয়ের পিছিয়ে ঘুরে বইয়ের কথা উঠে বসে, বইটা খায়। এটা পুরুষ না, পুরুষ নামে কলঙ্ক এরা, যারা সাকিবের মতো চলে। এটা বলতে আমি বাধ্য হচ্ছে এখানে। তো যাক দর্শক, তো তিশা সহ সবারই মনে এটা একটা ইয়ার জায়গা যে সাকিবের মতো পরিবারের তিশা মানে তানজিলা কেন গেল, এটার জন্য একটা সবার মনে একটা ক্ষোভ, ক্ষিপ্ততা। তো সব কিছু মিলিয়ে তানজিলা এবং সাকিবের উপর থেকে কিন্তু সবার একটা মানে বিশ্বাস বলেন বা তাদের সম্পর্কটা নষ্ট হওয়া শুরু করেছে। এবং তানজিলাও কিন্তু তার মায়ের খুব একটা খোঁজখবরও নেয় না, বিয়ের পর এখন সে একদমই আলাদা থাকারই চেষ্টা করছে, কোনো খোঁজখবর সে নেয় না। তো এগুলো সব কিছু মিলিয়ে তিশার মনে একটা ক্ষোভ ছিল, একটা কষ্ট ছিল যে মাদার্স ডে গেল, আমাকে কোনো ফোনও দিল না। মানে তিশার একটা এক্সপেকটেশন ছিল যে তানজিলা হয়তো তাকে মাদার্স ডেতে উইশ করবে, যদিও একদিন আগেই তিশা একটা ভবিষ্যৎবাণী করে ফেলেছে, যেটা আমি গতকালকে ভিডিওতে মানে পরশুদিনের ভিডিওতে সেটা ক্ল্যারিফাই করেছি। তো ফাতেহা নাজিন মাঝখান থেকে আবার এন্ট্রি মেরেছে ভিলেন হয়ে, সে একটু গুতা দিয়েছে তিশাকে, কাটা খাই নুনে ছিটে দিতে। সে মাদার্স ডেতে ফোন দিয়ে তিশাদেরকে বলছে, মানে সে ভিডিও দিয়ে বলছে আমি আমার মাকে উইশ করেছি, মাদার্স ডে বলেছি, আমি আবার তাবিয়াকে বলছি তোমার আম্মুকে মাদার্স ডেতে উইশ করো, হ্যাপি মাদার্স ডে বলো। মানে এগুলো কী ভাই, মানে এগুলো কি? তানজিলা উইশ করে নিয়ে জন্য সে তাবিয়াকে দিয়ে বলাচ্ছে, মানে এগুলো কিন্তু একরকম ফাতেহা নাজিন শো অফ করছে। সে তিশাকে দেখাচ্ছে যে দেখো আমি আমার বুড়ো ধাম মাকে, যে কিনা কবরের মধ্যে কোমর পর্যন্ত ঢুকে গেছে, তাকে আমি মাদার্স ডে উইশ করছি। কোথায় তোমার মেয়ে? তোমার মেয়ে তোমাকে উইশ করছে না, এটা কী মেয়ে জন্ম দিয়েছো? মানে একরকম তাকে খোঁচা দিচ্ছে, তিশাকে কষ্ট দিচ্ছে। যদি সে এতটাই ভালো হতো, সে কিন্তু এই ধরনের কথাবার্তাই ভিডিওতে আর বলতো না। মানে ফাতে বুঝতে পেরেছে এটা নিয়ে একটা ভালো ভিউ হবে, এটা নিয়ে একটা ভিডিও দেয়। কেন ভিডিও দিব না, ব্যবসা করে একটু। যদি ফাতে ভালো হতো, এটাকে নিয়ে সে ব্যবসা করতো না, সে কিন্তু একরকম ব্যবসা করেছে। তার মানে এটাকে বলা হয় সিম্প্যাথি, এটাকে বলা হয় ফৈন্নি, মানে একটা কী বলবো, এটাকে বলা হয় হচ্ছে কি মানে আসলে তো মুখ থেকে ভাষা আসছে না দর্শক, আসলে ফাতে যেটা করেছে, লোভী একটা মহিলা, ভিউর জন্য সে মানুষকে কষ্ট দিচ্ছে। যদি সে আজকে আসলে তিশার কষ্ট বুঝতো, তাহলে কিন্তু তিশার সাথে এই ধরনের আলোচনায় সে করতো না, সে নর্মাল কথা বলতো। তো যাই হোক, এটা ছিল ফাতেহার মেন কাহিনী আর কি, সে তিশাকে কীভাবে করে কাঁটা খেয়ে নুনে ছিটে দিচ্ছে হ্যাপি মাদার্স ডে বলে। আর অন্যদিকে দর্শক চলে আসি বাবু আর মিমের ঘটনায়। সেখানে আর কি বলবো, আমি যেরকম আপনাদেরকে বলেছিলাম যে বাবু আর মিম একসাথে থাকছে, আপনারা সবাই জানেন তারা একসাথে লিভ টুগেদার করছে। তো মিম একটু কাঁচা খেলোয়াড়, সে পাকা অত হতে পারেনি, সেটা কাঁচা খেলোয়াড়ের মতো খেলেছে, যে সে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে আর আমাকে বোঝানোর চেষ্টা করেছে যে সে আর বাবু আলাদা থাকে। কীভাবে জানেন? মানে বাবু সে সকালে তার মায়ের বাড়িতে গিয়েছে বাজার করে দিতে, আর এখান থেকে সে বোঝানোর চেষ্টা করছে এটা যে বাবু ঘুম থেকে উঠেছে তার নিজের বাড়িতে আর মিম তার বাড়িতে, দুজন আলাদা ভিডিও করছে। আসলে ঘটনা এমন কিছুই ছিল না। বাবু প্রথমে মিমের সাথে রাত কাটিয়েছে, এরপরে মিমকে নাস্তা কিনে দেওয়ার জন্য সে বাজারে নেমেছে, মিম নাস্তা খাবে।
তো মিমের জন্য নাস্তা আনতে গিয়ে সে আগে তার নিজের মায়ের বাড়িতে গিয়েছে, কারণ আপনারা জানেন মিমের বাড়ি আর তার মায়ের বাড়ি পাশাপাশি। তো সেখানে তার বাসাতে যায়, গিয়ে তার মাকে বলে কি লাগবে। দর্শক, বাবু অনেকবার তার মাকে প্রশ্ন করেছে, অনেক কথা বলার চেষ্টা করেছে, বাট বাবুর মা বাবুর কোনো কথা উত্তর দিচ্ছিল না, কথাই বলছিল না, তার থেকে অন্যদিকে মুখ ঘুরে রেখেছিল। কতটা ক্ষিপ্ত আপনারা সেই ভিডিও না দেখলে বুঝবেন না, মানে বাবুর কোনো কথাই সে সহ্য করছিল না। তো বাবু যখন বারবার করে প্রশ্ন করছিল তখন বাবুর মা উত্তরই দেয় না। পরে যখন বাবু বলল কী লাগবে, তখন বাবুর মা একটা তেরা উত্তর দেয়, কী লাগবে আমি জানি নাকি, যে রান্না করবো তারা জিগা, ঠিক এইভাবে করে বলেছে তার আঞ্চলিক ভাষায়। তখন বাবু আসলে চুপ হয়ে যায়। তখন বাবু আসলে টাকা দেখায় যে টাকা দিয়েছে আমাকে বাজার করার জন্য। আসলে মিমের কাছ থেকে বাবু টাকা এনেছে, এনে সে তার মাকে দিচ্ছে যে 600 টাকা, কি গরুর গোস্ত খাবা, মানে সে বাবুর মা, মানে বাবু তার মাকে টাকা দেখাচ্ছে, টাকার লোভ, যে তুমি টাকা দেখো, টাকা দেখে গলে যাও, তোমার হবু বউ তোমার জন্য টাকা পাঠিয়েছে গরুর গোস্ত কেনার জন্য, খাবে নাকি গরুর গোস্ত। মানে সে ইনডিরেক্টলি তার মাকে বলছে দেখো টাকা আছে, ভরা আছে, মেনে নাও, এরকম টাকা আরও বারবার খেতে পারবা। কিন্তু বাবুর মা কোনো পাত্তাই দেয়নি, সে এক কথায় সে কিছু খাবে না। ঠিক আছে। আবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যে জিনিসটা দিয়ে প্রমাণ হয়ে যায় বাবু ওই বাসাতে রাতে ছিলই না, সে মিমের বাসাতে সেখানে গিয়েছে। বাবু ভিডিও অন করে প্রশ্ন করছে তার মাকে, ভাই কই, মানে আপনারা জানেন বেলাল সে একটু অসুস্থ, তাকে হাসপাতালে নেওয়া লাগে প্রায় সময়, তো সে কিন্তু হসপিটালে গিয়েছে। তো বাবু জানেই না বেলাল কই। বাবু যদি সারা রাত তার বাসাতেই থাকতো সে কিন্তু জানতো যে বেলাল কই গিয়েছে বা কই আছে। সে হঠাৎ করে সকালবেলাতে তার বাড়িতে গিয়েছে বলে কিন্তু সে জানে না সবাই কই গেছে। সে তার মাকে বলছে বেলাল কই, কারণ সে জানে না, সে তো বাসাতেই থাকে না, তাহলে সে কীভাবে জানবে বলুন। এখানে কিন্তু বাবু নিজেই ধরিয়ে দিয়েছে সে বাসাতে ছিল না, সে সারা রাত মিমের সাথে রাত্রি যাপন করেছে। এখানেই কিন্তু চোর তার নিজের চুরির কথা দেখিয়ে দিয়েছে সবার সামনে স্পষ্ট করে। কারণ বাবু যদি তার নিজের বাড়িতে থাকতো তাহলে কিন্তু অবশ্যই সে জানতো তার ভাই কোথায় গিয়েছে। সে যেহেতু রাতে ছিল না, এজন্য সে জানেও না তার ভাই কই, এজন্য সে তার মাকে প্রশ্ন করছে যে বেলাল কই। তখন বেলালের উত্তর দিয়েছে হসপিটালে। বুঝতে পারছেন, এখানে কিন্তু চোরের চুরি ধরা পড়ে গেছে। আর নতুন করে কোনো প্রমাণ দেওয়া লাগবে কি না সেটা আমি জানি না। তো এটা ছিল দর্শক বাবু আর মিমের ঘটনা। আর এরপরে যেটা করেছে বাবু, সে সুন্দর মতো ওখানে তাদের বাজার করে দিয়ে সে গিয়েছে মিমের বাড়িতে মিমের জন্য নাস্তা কিনে দিতে। তো সেখানে কি মিমের নাস্তা কিনে দিল একটা ঢং, একটা সং, রং, এগুলো করে দেখাচ্ছে আর কি, যেগুলো আমার দেখতেও ভালো লাগে না, তাদের ভিডিও আমি অ্যাভয়েড করি। এবং দর্শকদেরকে বলেছি সেটা বাকিরা দর্শকদের ইচ্ছা, তারা অ্যাভয়েড করবে নাকি করবে না। তো দর্শক, আজকের ভিডিওর মেইন প্লট হচ্ছে তিশা, তানজিলা এবং ফাতেহা। তাদেরকে আমি যে জিনিসগুলো এক্সপ্লেন করেছি আশা করি বোঝাতে পেরেছি। এবং একটা জিনিস মনে রাখবেন দর্শক, আমি যে কথাগুলো বলেছি আমি খুব অ্যানালাইসিস করে অনেক কিছু ঘাটাঘাটি করে তারপর বলেছি। সো আমার কথাগুলোতে আমি মনে করি না যে কোনো ভুল আছে বা কোনো ক্ল্যারিফিকেশানের দরকার আছে। যদি কারো বুঝতে সমস্যা হয় আমার ভিডিও আরেকবার দেখবেন, নাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা আপনাদের বুঝিয়ে দিব। সো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। এবং আপনারা যদি কোনো ইনফরমেশন দিতে চান, যে আপনাদের দেওয়া ইনফরমেশন ভিত্তিতে আমি কোনো ভিডিও মেক করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টগুলোকে, বা আপনারা যদি চান যে আপনার কমেন্টগুলো পড়ে শোনাবো, সেটা আমি করবো। সো আজকে ভিডিও আমরা এই পর্যন্ত দর্শক, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।